দেখুন, আমি এবার রাজনীতির কথা আসবো ঠিক উল্টো দিক থেকে। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি অরূপ চক্রবর্তী আজকে বেশ ফুরফুরে মেজাজে আছে। দেখুন, তার কারণ এটা মানতেই হবে যে সুপ্রিম কোর্টে আজ নানা দিক থেকে তৃণমূলের দাবি মান্যতা পেয়েছে। ধরুন, মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার দাবি তুলছিলেন যে হিয়ারিংয়ের সময় জমা দেওয়া সমস্ত নথির রিসিট নির্বাচন কমিশনকে দিতে হবে মঞ্চের ওপর থেকে, এবং কোর্টেও তাদের আইনজীবীরা এই দাবি তুলেছেন। সুপ্রিম কোর্ট সেই দাবিকেও মান্যতা দিল। আমি অভিষেককে এই অনুষ্ঠানেই বলতে শুনলাম যে আজকে কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাবো। আমার পরের বক্তা বিজেপির প্রতিনিধি প্রণয় রায়। দেখুন, এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে এসআইআর চলছে, কিন্তু পশ্চিমবঙ্গে সাধারণ মানুষকে যে হয়রানির শিকার হতে হচ্ছে অন্য কোনো রাজ্য থেকে কিন্তু সেই অভিযোগ এখন অবধি আসেনি। এখন অন্য রাজ্যে হচ্ছে না, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষকে এই হয়রানির শিকার কেন হতে হচ্ছে তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে মমতা ব্যানার্জি। এসআইআর শুরু হওয়ার আগেই যিনি বলেছিলেন এসআইআর হতে দেব না, রক্তগঙ্গা বইয়ে দেব, আগুন জ্বালিয়ে দেব, এবং সবশেষে যখন এসআইআর প্রায় হচ্ছে নিশ্চিত হয়ে গেল, তিনি তখন বললেন বিএলওরা এলওরা মনে রাখবেন আপনারা কিন্তু রাজ্য সরকারের কর্মচারী। আজকে যে হয়রানির কথা বলছেন সমস্ত হয়রানি সেই বিএলও এবং এআরওদের জন্য হচ্ছে। তার কারণ হচ্ছে এই যে নথি রিসিভ করে দিতে হবে না বা দেওয়া যাবে না এরকম কোনো সার্কুলার ইলেকশন কমিশনার কি জারি করেছে? আমরা জানি যে কোনো সরকারি দপ্তর তারা যদি নোটিশ করে কাউকে ডাকে, সে যদি কোনো নথি জমা দেয় খুব সাধারণ নিয়মেই তার রিসিভ করার কথা, কিন্তু আজকে সেইটা সুপ্রিম কোর্টকে নির্দেশ দিতে হচ্ছে এবং একাধিক জায়গায় আমরা দেখতে পাচ্ছি। আমরা বাড়তি সময় দেব, আমি ঠিক দুটো পয়েন্ট এখানে তুলতেই হবে। এক হচ্ছে একজন অঙ্গনওয়াড়ি কর্মী, ধরুন তিনি বিএলও হয়েছেন, তাকে যতক্ষণ না স্ট্যাম্প দেয়া হবে, অধিকার দেয়া হবে, এটা আমি বলছি একটা উদাহরণ দেখান গোটা রাজ্যে যেখানে বিএলও নথি নিয়ে তাকে রিসিভ দিতে পারে না। বেআইনি কথা বলছেন আপনি। দুই হচ্ছে, কাদের কথা বলছেন? হিয়ারিং এর সময় যারা জমা করছে বিএলওর ফর্মে নিচে ছিল। হ্যাঁ, হিয়ারিং এর সময় তো নির্বাচন। আপনি কি এই কথা জানেন যে কলকাতা শহরে একটা সাধারণ স্ট্যাম্প, মানে রিসিভ নট ভেরিফাইড, এই স্ট্যাম্পটা অবধি আমি জেলা বাদ দিচ্ছি, কলকাতা শহরে সব বিএলও পাননি। আমি আসছি। দ্বিতীয় হচ্ছে, আমি আপনাকে বাড়তি সময় দেবো। দ্বিতীয় হচ্ছে, যদি সব সমস্যাই পশ্চিমবঙ্গে হয় তাহলে শ্রমিক ভট্টাচার্যকে 3 দিন ধরে কেন বলতে হলো যে জ্ঞানেশ কুমার এখানে আসুন? শ্রমিক ভট্টাচার্য তো জ্ঞানেশ কুমারকে দার্জিলিং চা খেতে ডাকছিলেন না, ডাকছেন তার কারণ হচ্ছে শ্রমিক ভট্টাচার্যও বোধহয় আপনারাও বুঝতে পাচ্ছেন যে সাধারণ মানুষের হয়রানি হচ্ছে, এটা ফ্যাক্ট। কারণ আপনি বিশ্লেষণ করুন। দেখুন, এটা বিএলওদের নিয়ে প্রশ্ন উঠছে না, কারণ যে ফর্মটা ছিল সেই ফর্মের নিচেই বিএলও সিগনেচারের জায়গা ছিল, অধিকাংশ বিএলও সিগনেচার করে সেটা দিয়েছে। ওদের বিএলওদের প্রশ্ন, যাদেরকে হিয়ারিং এ দেখা হচ্ছে, যে ডকুমেন্টস নিয়ে আপনাকে দেখা করতে বলা হচ্ছে, সেই ডকুমেন্টস যখন আপনি জমা করছেন তারা কিন্তু বিএলও না, তারা হচ্ছে তার উপরে যারা অফিসার আছেন তারা দায়িত্বে। আচ্ছা, সেকেন্ড যেটা কথা হচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ধরুন আপনার কাছে ডকুমেন্টস আছে, আপনার কাছে রিসিভ করে নিল না, পরে দুবার আবার ডাকছে, ডেকে আবার ওই ডকুমেন্টসটাই নিচ্ছে। এইগুলো হচ্ছে মানুষকে হয়রানি, আর এইটা পশ্চিমবঙ্গেই হচ্ছে, অন্য রাজ্যে হচ্ছে না। যেগুলো মাইনর কারেকশন আছে, যেটা আজকে সুপ্রিম কোর্ট বলেছে যাদেরকে হেয়ারিং এ ডাকার দরকারই নেই তাদেরকেও হেয়ারিং এ ডাকছে। আবার এরকমও দেখা গেছে, যেটা ইলেকশন কমিশনের নির্দেশ আছে, যারা বয়স্ক মানুষ বা অসুস্থ মানুষ তাদের বাড়িতে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে, কিন্তু সেগুলো কিন্তু পশ্চিমবঙ্গে যারা দায়িত্ব আছে তারা করেনি। একদম প্রথম থেকে শুরু করুন, ইলেকশন কমিশনের নির্দেশ ছিল কোনো ক্যাজুয়াল কর্মীকে এই ভোটের কাজে লাগানো যাবে না, পার্মানেন্ট স্টাফদের রাখাতে হবে। কিন্তু আমরা দেখেছি এরকমও অভিযোগ এসছে অনেক ক্যাজুয়াল স্টাফ যারা বিএলও হিসাবে কাজ করেছে বা এখনো এই যে আইপ্যাকের দপ্তরে মুখ্যমন্ত্রী বলেছেন সেখানে নাকি এসআইআর এর ডাটা পাওয়া গেছে। আপনি বলুন, এসআইআর এর ডাটা আইপ্যাকের অফিসে যাবে কি করে? তাহলে কি আইপ্যাকের কর্মচারীরা এসআইআর কর্মী এসে যে তারা কাজ করছিল? আজকে যে গন্ডগোলগুলো দেখা যাচ্ছে, আজকে যে শুনানির জন্য যাদেরকে ডাকা হচ্ছে, এই লিস্ট কি আইপ্যাকের অফিস থেকে গেছে? আইপ্যাকের অফিস থেকে যাওয়ার পরে তৃণমূল পরিচালিত যে বিএলওরা গিয়ে যখন বিএলওর কাজ করার কথা, বিএলওর কাজ না করে ইলেকশন কমিশন ঘেরাও করেছিল, তাদের এই লিস্ট ধরে তাদেরকে খুঁজে খুঁজে বার করে সাধারণ মানুষের মধ্যে এমন একটা ভাব তৈরি করা যে সমস্ত নির্বাচন কমিশন দায়ী। নির্বাচন কমিশন বারবার এই স্টুডিওতে আলোচনা হয়েছে, নির্বাচন কমিশনে যদি কেউ সাবোতাজ করে, আমি আপনার সব যুক্তি ধরে নিচ্ছি, তাকে খুঁজে বের করে শাস্তি দেওয়ার দায় হচ্ছে নির্বাচন কমিশনেরই। কটা সুপারিশ রাজ্য সরকার
সরকারকে নির্বাচন শুনুন। কমিশন করেছে যে এই আমাদের মানে সাবোতাজ করেছে, একে শাস্তি দেওয়া হোক। কটা? উত্তরটা শুনুন, শূন্য। এই স্টুডিওতেই বারবার যেটা আলোচনা হয়েছে, এই যে কর্মচারীদের বিএলওদের নিয়ে বাকি যে প্রশাসনের তাদের অসহযোগিতা, দেখুন আমরা প্রথম দিন থেকে একটা কথা বলে দিয়েছি, এসআইআর সুষ্ঠুভাবে করতে হবে এবং একজন অযোগ্য ব্যক্তির নামও যাতে লিস্টে, ফাইনাল লিস্টে না থাকে, আবার একজন যোগ্য ব্যক্তির নামও যাতে একদম। বাদ না যায়। আজকে যে হাজার হাজার ফর্ম 7 জমা করতে দিচ্ছেন না বা ফর্ম 6 জমা করতে দিচ্ছেন না, আজকে কারা এই হুলিগানিজম করছে, কেন তাদের বিরোধিতা করছে? তো সংবিধানের রাইট। এবং আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পরিষ্কার বলতে চাই, যতক্ষণ পর্যন্ত না যে ফর্ম 7 গুলোকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, যতক্ষণ পর্যন্ত সাধারণ নাগরিক তাদের ফর্ম 7 জমা দেওয়ার অধিকার বা ফর্ম 6 জমা দেওয়ার অধিকার পাবেন এবং সমস্ত স্ক্রুটনি করে যারা যোগ্য ভোটার তাদের নাম এবং যারা অযোগ্য ভোটার তাদের নাম যতক্ষণ না পর্যন্ত এই ভোটার লিস্ট থেকে বাদ যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা পশ্চিমবঙ্গে নির্বাচন হতে দেব না। তার কারণ যেভাবে নিয়োগ প্রক্রিয়ায় যোগ্য প্রার্থী আর অযোগ্য প্রার্থীদের গুলিয়ে দিয়ে পুরো বিষয়টাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, এই পশ্চিমবঙ্গে এসআইআর এর ক্ষেত্রেও ঠিক একইভাবে যোগ্য বৈধ নাগরিক এবং অবৈধ নাগরিককে গুলিয়ে দিয়ে ভোটার লিস্টকে ডামাডোল করে নির্বাচন প্রক্রিয়ায় যাওয়ার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। বেশ, আমি বলছি আমাদের এখানে তালিকা গুলিয়ে গেছে বলেই তো এসআইআর এর প্রয়োজন হয়েছে, এটা নিয়ে সন্দেহের অবকাশ নেই। ফর্ম 7 নিয়ে আমার স্পষ্ট বক্তব্য আছে, তার একটা অংশ প্রণয়দার সঙ্গে আমি একমত। কিন্তু আমার প্রশ্ন হলো, ঠিক ইডি সম্পর্কে যে কথাটা বলেছিলাম, আবার একটু গোদা বাংলা ভাষায় বলছি যে নির্বাচন কমিশন কি কচি খোকা? তারা একটা সিস্টেম চালাচ্ছেন, তারা বলছেন যে সমস্ত কর্মচারীরা এখন আমার স্টাফ এবং তাদের শাস্তি দেওয়ার একমাত্র অধিকারী আমি, একাধিকবার লিখেছে। তারপরে সিস্টেমে গোলমাল হলে, হিয়ারিংয়ে কেউ ডাক পেলে তখন বলবো যে না, ওটা রাজ্য সরকারের অ্যাডমিনিস্ট্রেশনের লোকজন করছেন। আমি বলছি বিস্ময়কর, তা দায়টা কে নেবে? তাহলে বরঞ্চ জ্ঞানেশ কুমার থেকে এখানের যারা আছেন তারা দয়া করে পদত্যাগ করে তারপরে দায়টা অন্যের ঘাড়ে চাপান। পদে থেকে তো বলা যাবে না যে আমি যে সিস্টেম চালাচ্ছি, যে সিস্টেমের পিছনে আমি প্রায় একজন করে মাইক্রো অবজারভার নিয়োগ করে রেখেছি, আমি দিল্লি থেকে প্লেনে ফ্লাইটে 10, 20, 30 করে অফিসার উড়িয়ে আনছি, এনে পুরোটা সুপারভিশনের কাজ করছি, আর সিস্টেমটা ফেল করলে অন্যায়ভাবে শুধুমাত্র হয়রানি হচ্ছে যে সাধারণ মানুষের, তার দিক থেকে প্রশ্ন উঠলে, পাবলিকের দিক থেকে প্রশ্ন উঠলে আমি বলবো না 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 না, ওটা হচ্ছে রাজ্য সরকারের কর্মচারীরা করছেন। কে আপনাকে বারণ করেছিল যে রাজ্য সরকারের স্থায়ী কর্মচারীদের দিয়ে সবাইকে দিয়ে কাজ করাতে? আপনি কেন বিহার থেকে শিক্ষা নিয়ে অঙ্গনওয়াড়ি কর্মী বা অস্থায়ী কর্মীদের বাদ দিলেন না? আপনি একটা গোটা সিস্টেম চালিয়ে তারপরে ব্যর্থ হলে সুপ্রিম কোর্ট, আমার ভাষার জন্য মার্জনা করবেন, আপনার কান মুলে দিলে তখন বলবেন না না, দায় আমার নয়। আমি আবার বলছি, এই গোটা সমালোচনার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে আমাদের রাজ্যের জল মেশানো তালিকায় যেন দুধ আর জলটা আলাদা করা যায়। এই অসংখ্য পশ্চিমবঙ্গবাসী শুধুমাত্র জাতীয় নির্বাচন কমিশনের দিকে তাকিয়ে আছে, এই দায়িত্বটা তারা সুষ্ঠুভাবে পালন করবেন এবং মানুষকে না কাঁদিয়ে, মানে আমি বলছি যার ভোটাধিকার আছে তাকে, আর যার ভোটাধিকার নেই তাদের কাঁদানো অথবা তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া নির্বাচন কমিশনের কাজ। আর গোটাটা গুলিয়ে গেলে তখন আমি অন্যের ঘাড়ে তো দায় চাপাতে পারবো না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।